আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ইউএস বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আজকে আমি সম্প্রতি আমেরিকান এম্বাসি তথা বাংলাদেশের আমেরিকান এম্বাসিতে যারা B1 B2 ক্যাটাগরিতে ভিসা ফেস করতে চান বা যারা ভিসা ফেস করতে চান আসলে সেই ক্ষেত্রে একটি নতুন রিকোয়ারমেন্ট এসছে। এটা আপনারা সকলেই জানেন যে আপনাদেরকে বন্ড দিতে হয় অ্যাজ ফার অ্যাজ কনসুলার অফিসারের কী বলে নির্দেশ মতো। তো সেই ক্ষেত্রে এই বন্ডের যে বিষয়, বন্ড কী, বন্ড কীভাবে কাজ করে এবং মাননীয় ইউএস এম্বাসি ঢাকা কীভাবে আসলে আপনাদের ক্ষেত্রে সেটি মানে বা কার্যক্রমটা বাস্তবায়ন করতে যাচ্ছেন সেটির উপরে আমি আপনাদের সামনে আজকে কিছু টিপস নেওয়ার চেষ্টা করছি। তো প্রথমে আমাদেরকে জানতে হবে আসলে বন্ড জিনিসটা কী। আমরা গ্যারান্টার শব্দের সঙ্গে খুবই পরিচিত। আমি জানি যে যেহেতু বাংলাদেশের ব্যাংকিং সিস্টেমে সাধারণত লোন নিতে গেলে আপনি দেখবেন যে আপনার একজন গ্যারান্টার, তারা বলে যে আপনি একজন গ্যারান্টার নিয়ে আসেন। সেটা হতে পারে আপনার ফ্রেন্ড, সেটা হতে পারে আপনার ভাই ব্রাদার, বা অ্যাজ লং অ্যাজ 18 years old এবং সে প্রাপ্তবয়স্ক এবং সে সুস্থ মস্তিষ্কের মানুষের অল দ্যাট, আমার মনে হয় বাংলাদেশে গ্যারান্টার হওয়ার জন্য যথেষ্ট হয়। এনিওয়ে সেটা সোর্সো ব্যাংকের ব্যাপার, বাংলাদেশের সাচ অ্যান্ড সাচ ব্যাংক তাদের ব্যাংকিং পলিসির বিষয়। কেন কথাটি বলছি, কারণ আমি জানি আপনারা গ্যারান্টার শব্দের সঙ্গে খুবই পরিচিত। আর ইউএসএতে সাধারণত গ্যারান্টার শব্দটা তারা ইউজ না করে এখানে কো সাইনার বলে, অর্থাৎ সেম লোনে আরেকজন ব্যক্তিকে যখন আপনি ইনক্লুড করছেন তাকে তারা কো-সাইনার বলছে। এবং অবভিয়াসলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যদি কোনো কারণে সেই লোন গ্রহীতা ব্যক্তিটি তার লোনটি ঠিকমতো পরিশোধ না করে, তাহলে কি হবে? ব্যাংক ডেফিনেটলি সে গ্যারান্টর বা কো-সাইনারকে গিয়ে বলবে, যেহেতু তুমি এখানে সাইন করে গ্যারান্টি দিয়েছিলা, কো-সাইন করেছিলা, সেটি হচ্ছে যে এই লোনটি যদি সে মূল যে অ্যাপ্লিক্যান্ট সে যদি কোনো কারণে ডিফল্ট করে অথবা শোধ না করে, সেই ক্ষেত্রে কিন্তু তুমি সেটা পে ব্যাক করবা। দিস ইজ হাউ ইট ওয়ার্কস নর্মালি, রাইট? গ্যারান্টার এবং ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আমরা এই শব্দগুলোর সঙ্গে পরিচিত। বাট গেস হোয়াট, বন্ড কিন্তু সেভাবে কাজ করে না। বন্ডের বিষয়টি হচ্ছে, বন্ডকে আপনারা একটা ত্রিভুজ আকৃতির একটা বিষয় হিসাবে দেখতে পারেন। সেটি হচ্ছে এখানে তিনটা পার্টি এখানে কাজ করে এবং প্রত্যেকের সুন্দর সুন্দর নাম আছে। হ্যাঁ, ফার্স্ট যে পার্টি তাকে বলা হচ্ছে প্রিন্সিপাল। তো এই ক্ষেত্রে একটু আমরা মূল আলোচনার দিকে আসি। সেটি হচ্ছে মাননীয় ইউএস এম্বাসি ঢাকা, সেখানে B1 B2 ক্যাটাগরি। ফার্স্ট আমাদেরকে জানতে হবে B1 B2 আসলে কি। সাধারণত ট্যুরিজমের জন্য, ব্যবসা করার জন্য, কোনো আত্মীয়কে বা কোনো বন্ধু বান্ধবের বাসায় বেড়াতে আসার জন্য, অথবা কোনো কনফারেন্সে অ্যাটেন্ড করার জন্য, থিংস লাইক দোজ। সাধারণত এটা মাননীয় হাই কমিশনের বিষয়ে তারা কোন ক্যাটাগরি দেবেন বেসড অন আপনার ইন্টারভিউ এন্ড এভরিথিং। সাধারণত আমরা দেখি এসে সেটা হচ্ছে B1 B2 ক্যাটাগরি তারা ইস্যু করে থাকেন। এবং B1 B2 শব্দের সঙ্গে আমরা মনে হয় অনেকেই খুবই সুপরিচিত। তো এই B1 B2 ক্যাটাগরিতে মাননীয় ইউএস এম্বাসি যদি এখন আপনার বাংলাদেশি কাউকে, বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার বা বাংলাদেশি নাগরিকত্ব সম্পন্ন কাউকে যদি ওনারা B1 B2 দিতে যান, সেই ক্ষেত্রে ওনারা এখন অ্যাজ পার যে ইনস্ট্রাকশন এসছে বা যে রুলস ওনারা এখন করেছেন, সেটি হচ্ছে যে মাননীয় কাউন্সিলর আপনার ইন্টারভিউর সময় আপনাকে বলে দিবে, সেটি হচ্ছে আপনাকে বন্ড দিতে হবে এবং সেই ক্ষেত্রে বন্ড দিতে হবে কি হবে না সেটা যেমন বলে দিবেন, এবং আপনাকে ইনস্ট্রাকশনও দিয়ে দেওয়া হবে এবং আপনাকে তথা লিঙ্ক দেওয়া হবে। সেই লিঙ্কটি সাধারণত আমি যদি ভুল না বলি paid.gov, ইউএস ডিপার্টমেন্ট অফ ট্রেজারি, অর্থাৎ কোষাধ্যক্ষ যে ডিপার্টমেন্ট রয়েছে পয়সাপাতি নিয়ে কাজ করে, ওদেরই নিজস্ব ওয়েবসাইট এটা। সেখানে আপনাকে ইনস্ট্রাকশনও দিয়ে দেওয়া হবে উইথ হোমল্যান্ড সিকিউরিটি ইনস্ট্রাকশন অফ I-352, অর্থাৎ হোমল্যান্ড সিকিউরিটির I-352 নামে খুবই ইম্পর্টেন্ট একটি ফর্ম, যেই ফর্মটিও আপনাকে ওখানে যিনি বন্ড দিচ্ছেন আলটিমেটলি, মানে যিনি বন্ডটা প্রোভাইড করছেন, যিনি পয়সাটা পে করছেন বাংলা বোঝার জন্য, তাকে কিন্তু আমি যদি ভুল না বলি তাকে সেখানে সাইন করতে হবে। এবং এই I-352 ফর্মটি আপনারা আবার ভয় পেয়ে যান না। আমি দেখলাম এই ফর্মের সঙ্গে ICE বা আই শব্দটি এসছে এবং প্রায় 3টি সেক্টরে বা 3টি ক্ষেত্রে ওনারা এই ফর্মটি ব্যবহার করে থাকেন। তার মধ্যে মাঝখানের ক্ষেত্রটি আমি দেখলাম সেটি হচ্ছে যে আপনার এই B1 B2 ক্যাটাগরির ক্ষেত্রে, মানে সো টু সে, যে সেক্ষেত্রে একজন এখানে বেড়াতে আসবে এবং টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিতরে অন টাইম তার ভিসা এক্সপায়ার করার আগেই সে তার নিজস্ব মাতৃভূমিতে ব্যাক করে যাবে। এই কন্ডিশনের উপর ভিত্তি করেই এই I-352 ফর্মের বিষয়টাও সেখানে আমি দেখলাম এসছে। তো সেই ক্ষেত্রে আপনার ইন্টারভিউ দেওয়ার পরে মাননীয় ভিসা কাউন্সিলর, মাননীয় কনসুলার অফিসার অফ ইউএস এম্বাসি অফ ঢাকা আপনাকে ডেফিনেটলি ইনস্ট্রাকশন দিয়ে দিবে, আপনাকে লিঙ্ক দিয়ে দিবে আপনার কোথায় গিয়ে পে করতে হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় সেটি হচ্ছে আপনার বন্ডের অ্যামাউন্টটাও কিন্তু উনি বলে দেবেন। সেটি হতে পারে $5,000, সেটা হতে পারে $10,000, সেটা হতে পারে $15,000। এখন 5,000 থেকে $10,000 to $15,000 সাধারণতই মনে হয় আজকের ব্যাংক রেট কত, $1 ইকুয়াল মনে হয় 125 টাকা। 125 দিয়ে গুণ করলে যা আসে। এই ক্ষেত্রে আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে, কখনোই ভুল করে কোনো থার্ড পার্টি অথবা কোনো স্ক্যামের শিকার যেন না হন। মনে রাখবেন, ওয়ান্স এগেইন ওনারা বলছেন একমাত্র আপনার ইন্টারভিউর সময় মাননীয় ভিসা কাউন্সিলর আপনাকে ইনস্ট্রাকশন দিবে, সেটা হচ্ছে যে আপনাকে বন্ড দিতে হবে কি হবে না, এবং সে বন্ড দিলেও আপনার কোন সাইটে গিয়ে পে করতে হবে অ্যান্ড হাউ মাচ।
সো সেই পর্যন্ত আপনাকে ডেফিনেটলি তাহলে ওয়েট করতে হবে, রাইট? ইট মেক সেন্স। এছাড়া অন্য কোনো রকম কারো কথায় কোনো কান দিয়ে কোনো স্ক্যামে শিকার যেন আবার না হন, কারণ এখানে যে বিষয়টি ওনারা করে রেখেছেন পরিষ্কার বোঝার জন্য এটুকুই যথেষ্ট, সেটি হচ্ছে ওনারা আপনাকে অত্যন্ত সিকিউর একটি সাইড অর্থাৎ ইউএস গভর্নমেন্টের সিস্টেমেই টাকাটা আসলে পে করাচ্ছেন আপনার বন্ডের মাধ্যমে, এবং সে টাকাটি ইউএস গভর্নমেন্টের ঘরে জমা থাকছে যতক্ষণ পর্যন্ত না কেন পর্যন্ত আপনি সুন্দরভাবে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিতরে আপনার ভিসার মেয়াদ বা যতদিন আপনাকে ডিউরেশন অফ স্টে দেওয়া হয়েছে এখানে আসার সময় এয়ারপোর্ট সাধারণত যেটা মাননীয় আপনার ইমিগ্রেশন অফিসার আপনাকে দিয়ে থাকেন, সেই টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিতরে দিন শেষে সব কিছুর ভিতরে আপনি থেকে কমপ্লাইন্টলি যদি সুন্দরভাবে আপনি ব্যাক করে যান অন টাইম, সেই ক্ষেত্রে কোর্ট অ্যান্ড কাউন্ট আমি আবার বলছি অন টাইম by following all the rules and regulations, কারণ আপনাকে জানতে হবে আপনাকে কি টার্মস অ্যান্ড কন্ডিশনস এবং ডুজ অ্যান্ড ডাউন, এই বিষয়গুলো সত্যি সত্যি খুব ইম্পর্টেন্ট, আগেও ছিল, এখন আমার মনে হয় আরও বেশি আপনাকে কেয়ারফুল হতে হবে। কারণ মাইন্ডেড আপনি যদি কোনো কারণে কোথায় কোনো ভায়োলেশন করেন, কোনো রুল ব্রেক করেন এবং অন টাইম ব্যাক না করেন, গেস হোয়াট, এই বন্ডের টাকাটি সম্পূর্ণ কিন্তু তাহলে আপনি আর ফেরত পাচ্ছেন না। এখন প্রশ্ন হচ্ছে বন্ড কে পে করতে পারবে? আমি যদি ভুল না বলি এখানে অ্যাজ পার ইনস্ট্রাকশনস তারা বলছে ডেফিনেটলি যিনি অ্যাপ্লিক্যান্ট তিনি পে করতে পারবেন, অথবা তিনার পক্ষে কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, ওয়ান সেকেন্ড ডেফিনেটলি তাকে 18 বছর বয়স, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বা থিংস লাইক দোজ, ভেরি কমন সেন্স। ওয়েল, সাধারণত একজন প্রাপ্তবয়স্ক মানুষ এরকম একটা বন্ড দেওয়ার আগে নিশ্চয় তার সামর্থ্য থাকতে হবে, তাই না? আপনার পক্ষে যদি সে দিতে চায়, সে তো চাকরি করে বা ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, অথবা তার সেভিংস ভেঙে আপনাকে দিবে, সেটা আপনার এবং তার রিলেশনের বিষয়, অথবা কোনো বিজনেস অ্যাসোসিয়েট, অর্থাৎ সেক্ষেত্রে কোনো লোন কোম্পানি অথবা কোনো ব্যাংক যদি আগে আসে, মনে রাখবেন যিনি এটি দিচ্ছেন তিনাকেই কিন্তু ডেফিনেটলি ওই যে I-352 ওখানে সাইন করতে হবে টু অ্যাসিওর যে তিনি এখানে একটা ভূমিকায় আসছেন। সেই ভূমিকা নিয়ে প্রথমে আমি বলে রাখি সাধারণত তাকে যিনি ভূমিকা আসেন তাকে সিওরিটি বলা হয়, অথবা অবলিগার বলা হয়, অথবা বোঝার জন্য গ্যারান্টার বলা হয়। আর যাকে কেন্দ্র করে এই পেমেন্টটা আপনার দিতে হচ্ছে সেই ভিসা অ্যাপ্লিকেন্ট, তাকে বন্ড ইন্ডাস্ট্রির ভাষায় সেখানে আপনার প্রিন্সিপাল বলা হয়। আর যার ক্ষেত্রে আপনি অবলিগেটেড টু পে, এই ক্ষেত্রে আপনি একজন অ্যাপ্লিক্যান্ট, রাইট? এবং আপনার অবলিগেশনটা কার কাছে? ইউএস গভর্নমেন্টের কাছে। তাহলে এই ক্ষেত্রে ইউএস গভর্নমেন্টকে বলা হচ্ছে অবলিগি। আমি আবার খুব সুন্দর করে বলার চেষ্টা করছি, সেটি হচ্ছে যে যিনি বা যাকে কেন্দ্র করে বন্ডটি দিতে হয় তাকে বলা হয় প্রিন্সিপাল, আর যার কাছে আপনি পেমেন্টটা করছেন বা যিনার ঘরে পয়সাটা জমা থাকতে বাধ্য হচ্ছে সেটি হচ্ছে আপনার, তাকে বলা হচ্ছে অবলিগি। এই ক্ষেত্রে ইউএস গভর্নমেন্ট, অর্থাৎ ইউএস গভর্নমেন্ট ট্রেজারি, সরুসি ইউএস হোমল্যান্ড সিকিউরিটি, সরুসি ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট, যেটাই হোক না কেন, ওয়ান সেকেন্ড মাননীয় ভিসা কাউন্সিল ইনস্ট্রাকশন মতো আপনাকে গিয়ে যে নির্ধারিত অ্যামাউন্ট উনি বলবেন সেই অ্যামাউন্টটি আপনাকে পে করতে হবে। আর আপনার যিনি আপনার পক্ষে আপনি নিজের পকেট থেকে দেন, অথবা আপনার পক্ষে কোনো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি দিচ্ছে, অথবা কোনো ব্যাংক বা লোন কোম্পানি যদি পে করে, তাকে বলা হচ্ছে, বোঝার জন্য আগে সহজটা বলি, সেটা হচ্ছে গ্যারান্টার, অথবা তাকে বলা হচ্ছে অবলিগার, অথবা তাকে বলা হচ্ছে সিওরিটি। দিস ইজ হাউ এক্স্যাক্টলি বন্ড ওয়ার্কস। বন্ড একটি হিউজ ফ্যাক্টর ইউএস ইন্ডাস্ট্রিতে বা ইউএস ফাইন্যান্সিয়াল সার্ভিস ইন্ডাস্ট্রিতে। এখানে একজন মানুষ যদি গ্রেপ্তার হয়, তাকে সেই গ্রেপ্তার ছোটানোর জন্য মাননীয় কোর্টে যখন সেখানে হিয়ারিং হয়, মাননীয় জাজরাই সিদ্ধান্ত দিয়ে দেন তাকে বেল আউট করতে গেলে কত বন্ড লাগবে, থিংস লাইক দোজ। কন্ট্রাক্টর তাদেরকে বন্ড ক্যারি করতে হয় লাইসেন্স রিনিউ করার জন্য, একটা রিকোয়ারমেন্ট হিসেবে স্টেট থেকে। তারপরে বিভিন্ন পারপাসে ইউএসএ অন্তত আমি মনে করি, আমার মনে হয়, আমি যদি ভুল না বলি, ইউএসএর মতো বন্ডের বিষয়টি আমার মনে হয় ওয়ার্ল্ডে কয়টি দেশে আছে আমার জানা নেই। এখানে বন্ড একটি হিউজ ফ্যাক্টর। যেহেতু আপনাদের সামনে এই বন্ড নিয়ে কথাগুলো বলছি, তার আগে একটু না বললেই না, আমি নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের লাইসেন্স প্রাপ্ত একজন পিএনসি এবং লাইফ আপনার ইন্স্যুরেন্সের উপরে একজন লাইসেন্সড হোল্ডার। অর্থাৎ ডেফিনেটলি আমার যে জুরিসডিকশন তার ভিতরে বন্ডও রয়েছে। বন্ড সামথিং যেটা আমার প্ল্যাটফর্মে আমার অফিসে রয়েছে। আমার ক্লায়েন্টের যদি কোনো হেল্প লাগে নিউ ইয়র্ক, নিউ জার্সি এবং পেনসিলভেনিয়া অঞ্চলে, আমি ডেফিনেটলি তাকে হেল্প করার চেষ্টা করতে পারি। সেই ক্ষেত্রে আপনারা এই ব্লগের প্রথমে যে নাম্বারটি দেখেছেন, অথবা স্ক্রিনে আমি আমার দুটো নাম্বার রয়েছে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনাদের বন্ড রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে, সেটা ডেফিনেটলি এই আপনার ইউএস গভর্নমেন্টের আমাদের বাংলাদেশের সেই বন্ডের বিষয়ে আমি আপনাকে কোনো হেল্প করতে পারবো না, বা যেনারা হয়তো আমেরিকা থেকে দেখছেন এবং এই জুরিসডিকশনে বাস করেন নিউ ইয়র্ক, নিউ জার্সি, পিআর ভিতরে, এবং বন্ড রিলেটেড অথবা ইন্স্যুরেন্স রিলেটেড যদি কোনো হেল্প লাগে, হোম অর বিজনেস লাইফ, থিংস লাইক দ্যাট, ডেফিনেটলি আপনারা আমাকে কল করতে পারেন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে। এবং সেই ক্ষেত্রে একজন লাইসেন্সড ইন্স্যুরেন্স প্রফেশনাল হিসাবে আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে সুপরামর্শ দেওয়ার চেষ্টা করবো, ওয়ান্স এগেন উইথ অল কমপ্লায়েন্স রুলস অ্যান্ড রেগুলেশনস। তা আজকের মতো ভালো থাকবেন, আজকের মতো সাইন আপ করছি। সকলের জন্য সকলের জন্য শুভকামনা করে, যারা কিনা সত্যি বিয়ন্ড বিটু নিয়ে ফেস করতে যান, এবং অন্যান্য ক্যাটাগরিতেও যারা যান, নন ইমিগ্রেন্ট ক্যাটাগরি হোক আর সেটা ইমিগ্রেন্ট ক্যাটাগরি হোক, সকলেই একটি আশা নিয়ে আমরা কোনো জায়গায় যাই, সেটা হোক জব ইন্টারভিউ, সেটা হোক ভিসা ইন্টারভিউ।
আল্লাহ পাক যেন আমাদের সকলের মনের বাসনা পূরণ করে। অ্যাট দ্য সেম টাইম এটাও আমাকে বলতে হবে, আমরাও যেন আমাদের সব কিছু আইন কানুন মেনে এবং কমপ্লেক্সের ভিতরে থাকি। দিন শেষে ডুইং দ্য রাইট থিং ইজ দ্য বেস্ট থিং, এটি মাথায় রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।